ইমদাদুল হকের এই প্রকার গল্পগুলি সাধারণত কিশোর এবং প্রাপ্তবয়স্ক সকলের উপভোগ করার মতো রোমাঞ্চকর ভূতের গল্প। ছোট পিসির বাড়ি রতনপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে যেতে হয় সোনাতলা গ্রামের মধ্যে, কিন্তু মঞ্জু সোনাতলা গ্রামে এসেছে পায়ে হেঁটে। আসার পথে জমিদার বাড়িতে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেইটাই আমরা শুনতে যাচ্ছি এই গল্পের মধ্যে দিয়ে। মঞ্জু, ডাক শুনে আমি একটু চমকালাম। কে ডাকলো? এরকম নির্জন জায়গায় কে ডাকবে আমাকে? এতক্ষণ মাঠের ওপর দিয়ে হেঁটে এসেছি। দুদিকে শুধুই ফসলের মাঠ ছিল। মাঠের মাঝখান দিয়ে রিক্সা চলার মতো পথ। দু একটা রিক্সা এলো গেল। আমি আসছিলাম হেঁটে হেঁটে। বাস থেকে নেমেছি রতনপুর বাস স্ট্যান্ডে। বিকেলটা বড় ভালো লাগছিল, তাই রিক্সা না নিয়ে হেঁটেই রওনা দিলাম। কাঁধে হালকা ধরনের ব্যাগ, পরনে জিন্স টি শার্ট, পায়ে হালকা ধরনের স্নিকার। ঘণ্টাখানেকের পথ সোনাতলা গ্রাম, আমার ছোট পিসির বাড়ি। বহুদিন পর পিসির বাড়ি বেড়াতে এলাম। হাঁটতে ভালো লাগছে। মাঠ পেরোবার আগেই সন্ধে হয়ে গেল। খোলা জায়গায় অন্ধকার নামতে সময় লাগে। সূর্য ডোবার পরও অনেকটা সময় আলোকিত ভাব থাকে। গ্রামে ঢোকার আগেই সেই ভাব মিলিয়ে গেল। ভালো রকম অন্ধকার নেমে এলো চারদিক থেকে। দূর থেকেই দেখছিলাম গ্রামে ঢোকার মুখে একটা ধসে পড়া জমিদার বাড়ি রয়েছে। আমার বাঁ দিকে নানা রকমের গাছপালা আর মাঝঝাড়ের ফাঁকে দেখা যাচ্ছিল বহু বহু বছরের পুরনো ধসে পড়া দালানের মাথা। ডান দিকে ফসলের মাঠ, জমিদার বাড়ি ঘেঁষে রাস্তা চলে গেছে। সেই রাস্তায় ঢোকার আগেই ঘোরতর অন্ধকার হয়ে এলো। অন্ধকারে ভয় পাবার কিছু নেই, সঙ্গে টর্চ নেই, কিন্তু মোবাইল তো আছে। মোবাইলই এখন টর্চের কাজ দেয়। তাছাড়া ভয় ডর আমার একটু কমই। ভূত প্রেতে বিশ্বাস করি না। চোর ডাকাত বা ছিনতাইকারীরা যদি ধরে তাহলেই বা ক্ষতি কী করবে? ব্যাগে দু চারটে জামা কাপড় আছে, সঙ্গে কিছু টাকা আর মোবাইল। আমি ঘড়ি পরি না, এখন ঘড়ি পরার দরকার হয় না। মোবাইলেই টাইম দেখা যায়। নিলে মোবাইল আর টাকাগুলো নেবে, দিয়ে দেব। মঞ্জু, ও মঞ্জু। প্রথমবার একটু যেন আবছা মতো শুনেছিলাম ডাকটা। এবার একদম স্পষ্ট পরিষ্কার আমার নাম ধরে ডাকলো। ডাকটা এলো জমিদার বাড়ির ভেতর থেকে। নারী কণ্ঠের ডাক। আওয়াজটা মিহি ধরনের, সুন্দর। কাছে কোথাও কেউ নেই। খাঁ খাঁ নির্জন চারদিক। সোনাতলা এখনো মিনিট 20 পথ। এরকম নির্জন জায়গায় কে ডাকবে আমার নাম ধরে? কে? সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে সাড়া এলো, আমি বাবা, আমি। কে আপনি? ভেতরে এসো বাবা, এলেই দেখতে পাবে। মোবাইলের আলো ফেলে ফেলে বাড়ির ভেতরে ঢুকলাম। ঝোপঝাড় আগাছায় ভর্তি বাড়ি। ভাঙা দালানের একটা দিকে দেখি হারিকেন জ্বলছে টিম টিম করে। সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছেন হারিকেনের সামনে। মাথায় ঘোমটা দেয়া, মুখটা দেখা যাচ্ছে না। বুঝলাম ইনি আমাকে ডেকেছেন। এগিয়ে গেলাম, আপনি আমাকে চেনেন? চিনি বাবা, তুমি মঞ্জু। সোনাতলা গ্রামে তোমার ছোট পিসির বাড়ি। তোমার পিসি পিসামশাইকেও চিনি, তাদের ছেলে মেয়েদেরও চিনি। তোমার পিসির নাম ফরিদা। হ্যাঁ, পিসির নাম ফরিদা। কিন্তু আপনি এই বাড়িতে কি করছেন? এই বাড়িতে তো কেউ থাকতো না।
আমি থাকি, তবে ইচ্ছে করে থাকি না বাবা, আমাকে আটকে রেখেছে। কে আটকে রেখেছে? জমিদার বাবু বহু বছর ধরে আটকে রেখেছে। তুমি আমাকে মুক্ত করো বাবা, দরজাটা বাইরে থেকে তালা মারা, তালাটা ভাঙো, দরজাটা খুলে দাও, আমি বেরিয়ে আসি। কোথায় তালা? কোথায় দরজা? আপনি তো খোলা জায়গায় দাঁড়িয়ে আছেন। আমার কথা শেষ হওয়ার আগেই দমকা একটা হাওয়া এলো, হারিকেনটা উল্টে পড়ে নিভে গেল। আমি মোবাইল জ্বালালাম। আরে ভদ্রমহিলা গেলেন কোথায়? ভেতরে ঢুকে এদিক ওদিক মোবাইলের আলো ফেলে তাকে খুঁজতে লাগলাম। কোথায় আপনি? কোথায় গেলেন? সাড়া নেই। তাকে আর খুঁজেই পেলাম না। চারদিকে ঝিঝি ডাকছে, গাছপালায় হাওয়ার শব্দ, মাঝঝাড় সনসন করছে। এবার আমার গা কাঁটা দিল। ব্যাপারটা কি? ভদ্রমহিলা কি ভদ্রমহিলা নন? আর ওই যে বললেন জমিদার বাবু তাকে আটকে রেখেছেন। সোনাতলার এই জমিদারের নাম ছিল প্রাণগোপাল রায়চৌধুরী। তার আমল শেষ হয়ে গেছে ১৫০-২০০ বছর আগে। মহিলা কি তাহলে ১৫০-২০০ বছর ধরে বন্দি হয়ে আছেন? আর কিছু ভাবতেই পারি না। বুঝে গেলাম কি ঘটেছে আমার সঙ্গে। তারপরও সাহস হারালাম না। প্রায় দৌড়ে এলাম বাকিটা পথ। তবে পিসির বাড়ির কাউকে ঘটনার কথা বললাম না। রাতের বেলা ব্যাপারটা নিয়ে খুব ভাবলাম। ছোট পিসির বাড়িতে এলাম অনেক বছর পর, ১০-১১ বছর হবে। কারণ হলো পিসে মশাই প্রায়ই ঢাকায় যান, ওঠেন আমাদের ফ্ল্যাটে। তখনই দেখা সাক্ষাৎ হয়, এই জন্য তাদের গ্রামের বাড়িতে আর আসা হয় না। এবারও আসা হতো না, হলো শামুর জন্য। শামু হচ্ছে পিসির ছোট ছেলে। এসএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছে। এখন ঢাকায় গিয়ে নামকরা কোনো কলেজে ভর্তি হবে। আমারও সেমিস্টার গ্যাপ চলছে। শামু ফোনে বলল, অনেক দিন আমাদের এখানে আসনি, এসে থেকে যাও। খুব ঘুরবো, আড্ডা দেবো, গল্প করব। আমার বন্ধু শামিমার টিপুও থাকবে, 4 জনে বেশ জমবে। এই লোভে এসেছি। ১০-১১ বছরে এলাকাটা অনেক বদলেছে। বিদ্যুৎ তো এখন ঘরে ঘরে। দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে। সুতরাং গ্রামে সেই আগের মতো হারিকেন আর কুপিবাতির ব্যবহার বলতে গেলে নেই। কোনো কোনো গ্রাম তো প্রায় শহর, তবে সোনাতলা শহর হয়ে ওঠেনি। বিদ্যুৎ আছে অনেক বাড়িতে, কিন্তু গাছপালা ঝোপ জঙ্গল বেশি বলে, মাঠ পুকুর বেশি বলে এখনও অনেকটাই গ্রামের পরিবেশ আছে। এই তো রাতের বেলা ঝিঝির ডাকে কান ঝালাপালা হচ্ছে। জমিদার বাড়িটা গ্রামের বাইরের দিকে, গ্রাম থেকে কিলোমিটার খানেক দূরে। ওদিকে রতনপুর থেকে সোনাতলায় ঢোকার ১.৫-২ কিলোমিটারের মতো রাস্তা মাঠের ওপর দিয়ে আসতে হয়। সব মিলিয়ে ওদিকটা নির্জন নিরিবিলি। জমিদার বাড়ি নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে। এই ধরনের ধসে পড়া জঙ্গুলে বাড়ি নিয়ে যেমন থাকে আর কি। জ্যোৎস্না রাতে সাদা শাড়ি পরা কাকে নাকি ঘুরতে দেখা যায় রাতের বেলা, কিংবা নির্জন দুপুরে, কিংবা সন্ধ্যায়। একা কেউ বাড়ির ওদিকটায় গেলে তার নাম ধরে নাকি ডাকে এক নারী কণ্ঠ। এসব আমি শুনেছি। বয়স কম ছিল, বিশ্বাস করেছি। বড় হওয়ার পর মোটেই বিশ্বাস করি না। এবার সোনাতলায় আসার সময় জমিদার বাড়ির কথাটা আমার মনেও হয়নি। বাড়ির কাছাকাছি আসার পরও কিছু মনে হয়নি। নারীকণ্ঠ নাম ধরে ডাকলো। দ্বিতীয়বার ডাক শুনে বাড়িতে ঢুকলাম। তারপরের ঘটনা বিস্ময়কর। এমন ঘটনা কি
সত্য সত্যই ঘটে। পরদিন সকালবেলা শামুর বন্ধু দুজন এলো, শামীম আর টিপু। একই গ্রামের, একই বয়সী। ওরাও এসএসসি দিয়েছিল, শামুর মতো ভালো রেজাল্ট হয়নি, এজন্য ঢাকায় যাবে না, রতনপুর কলেজেই পড়বে। তাছাড়া ঢাকায় থেকে পড়াশুনোর খরচ ইত্যাদির সমস্যাও আছে। গ্রামের বেশিরভাগ মানুষই গরিব। আমার পিসি আর দু একজন আছেন যারা অবস্থাপন্ন। তবে পিসামশাই হাসেম হাওলদার প্রচুর জায়গা সম্পত্তির মালিক। বাজারে অনেকগুলো দোকান আছে, ধান চালের আড়ত আছে, তার নগদ টাকাও আছে যথেষ্ট। সকালের জলখাবার শেষ করে চা খাচ্ছি, শামু এসে বলল, চলো বেরোই। কোথায় যাবে? গ্রামের এদিক ওদিক ঘুরি, বাজারের দিকে যাই, নদীর দিকটাও যেতে পারি। শামীম আর টিপু এসে গেছে, ওই তো ওরা জামতলায় দাঁড়িয়ে আছে। পিসির বাড়িতে ঢোকার মুখে বহু পুরনো একটা জাম গাছ আছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি শামীম আর টিপু দাঁড়িয়ে আছে, পরনে জিন্স টি শার্ট, পায়ে কেটস, অর্থাৎ হাঁটা চলার প্রস্তুতি নিয়েই এসেছে। চা শেষ করে বেরোলাম। ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিল শামু। দুজনেই বেশ বিনয়ী, ভদ্র ছেলে, কথাও বলে সুন্দর করে। ছেলে দুটিকে আমার খুব ভালো লাগলো। কোন দিকে যাব ততক্ষণে প্ল্যান করে ফেলেছি। হাঁটতে হাঁটতে বললাম, শামু, জমিদার বাড়ির দিকটা যাওয়া যায় না? যাবে না কেন, চলো। শামীম বলল, আমরা 4 জন আছি, দল বেঁধে গেলে কোনো অসুবিধে নেই। যেন কিছুই জানি না এমন ভঙ্গিতে বললাম, একা গেলে অসুবিধে কি? টিপু বলল, তুমি জানো না? না তো, কি হয়েছে? ওরা 3 জনে একে অন্যের দিকে তাকালো। শামু বলল, ওই বাড়িতে ভূত আছে। ধুত, কি বাজে কথা বলছো? বাজে কথা না, সত্যি কথা। শামীম বলল, হ্যাঁ মঞ্জু, কিছু একটা ওই বাড়িতে আছে। টিপু কম কথা বলে, সে কথা বলল না। মুচকি একটু হাসি দেখা দিল তার মুখে। হাসিটা আমি খেয়াল করলাম। হাসছো কেন টিপু? টিপু কথা বলল না। জবাব দিল শামু, ও কথা বলছে না ঠিকই, কিন্তু আমাদের মধ্যে ওরই আসল অভিজ্ঞতা আছে। তাই নাকি টিপু? এবার কথা বলল টিপু। হ্যাঁ মঞ্জু, কীরকম অভিজ্ঞতা শুনি? শামীম বলল, বল না টিপু, বল। হাঁটতে হাঁটতে দূরে জমিদার বাড়িটার দিকে একবার তাকালো টিপু। তারপর বলতে লাগলো তার অভিজ্ঞতার কথা। ওই বাড়ির পশ্চিম পাশে বড় একটা মাঠ আছে, জমিদারদের মাঠ ছিল। শুধু ওই মাঠটাই না, আশেপাশের সব জমি ছিল জমিদার বাবুর। বাড়ির পাশ দিয়ে রতনপুরের দিকে গেছে যে রাস্তা, ওই রাস্তার ধারে সব জমি, পুকুর, খালবিল সবই এদের। এলাকার কেউ ওই মাঠে খেলতে যায় না। 2 বছর আগে রতনপুর হাই স্কুলের সঙ্গে সোনাতলা হাই স্কুলের ক্রিকেট খেলা হলো। দুপক্ষই ঠিক করলো খেলা হবে জমিদার বাড়ির মাঠে। 2 স্কুলে ছেলেরা থাকবে, এত মানুষ থাকলে ভয় কি? তাই হলো। আমাদের ক্লাস থেকে আমি চান্স পেয়েছি। সকাল 9টায় খেলা শুরু হলো। টসে জিতে আমরা প্রথমে ব্যাটিং করলাম। রান হলো 153, ওদের করতে হবে 154। ওরা ব্যাটিং শুরু করলো, আমরা প্রাণপণে ফিল্ডিং করতে লাগলাম। রান তুলতেই দিচ্ছি না। ওদের টিমে ক্লাস 9-এ পড়া লম্বা মতন একটা ছেলে আছে, নাম বুলবুল। ব্যাটিং করে খুব ভালো, নেবেই 4 মারতে লাগলো, ছক্কা মারতে লাগলো।
একবার এমন এক ছক্কা মারল, বল চলে গেল জমিদার বাড়ির ভেতর, বাঁশ ঝাড়ের ওদিকটায়। আমি দৌড়ে গেলাম বল আনতে, গিয়ে দেখি জড়াজড়ি করে থাকা দুটো বাঁশের মাঝখানে আটকে আছে বল, অনেকটা উঁচুতে। আমি তো বেঁটে, লম্বা মানুষ না হলেও ওই বল হাত দিয়ে আনা যাবে না। কি করি? ওদিকে মাঠ থেকে সবাই চিৎকার করছে, কি হলো টিপু, বল আনছিস না কেন? এই সময় দেখি সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে বাঁশঝাড় তলায়, মাথায় ঘোমটা, মুখও ঘোমটায় ঢাকা, মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তবে আমার দিকে সে তাকালো না। বলটা যেখানে আটকে আছে সেদিকটায় হাত বাড়িয়ে বলটা নামিয়ে আমার হাতে দিল, দিয়েই উধাও, চোখের পলকে যেন হাওয়া হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে কোথাও তাকে আমি আর দেখলামই না। এই বাড়িতে সাদা শাড়ি পরা একজনকে নাকি দেখা যায়, এমন গল্প বহুবার শুনেছি। এ কি তাহলে সে? ভয়ে আমার দম বন্ধ হয়ে এলো। এক দৌড়ে মাঠে এলাম। সেদিন খেলায় আমরা হেরে গেলাম, কারণ বুলু দুর্দান্ত ব্যাটিং করছিল, 4 আর 6 মেরেই যাচ্ছিল। আমার দিকটাতেই ওর বল আসছিল বেশি। আমি ফিল্ডিং করতেই পারছিলাম না, সহজ সহজ বলও আটকাতে পারছিলাম না। যে বলে 1-2 রান হওয়ার কথা, সেই বলও বাউন্ডারি পেরিয়ে যাচ্ছিল। খেলা শেষ হওয়ার পর সবাই ধরল আমাকে, কি ব্যাপার, তুই তো ভালো খেলিস, আজ এত খারাপ ফিল্ডিং করলি কেন? ঘটনা বললাম। শুনে সবাই হাসাহাসি শুরু করলো। কেউ আমার কথা বিশ্বাসই করলো না, শুধু শামীম আর শামু বিশ্বাস করলো। ওরা খেলছিল না, খেলা দেখছিল, দর্শক। কিন্তু জমিদার বাড়ি থেকে বল আনার পর থেকে আমি যেন অন্যমনস্ক, এটা ওরা খেয়াল করেছে। দুজনেই আমার পক্ষ নিল। তখন বিকেল শেষ হয়ে আসছে, রতনপুরের ছেলেরা আনন্দ করতে করতে ফিরে গেল। আমাদের স্কুলের ছেলেরা বলল, চল ঢুকি জমিদার বাড়িতে, দেখি সাদা কাপড় পরা কোনো মহিলা থাকে বাড়িতে। এত মানুষ একসঙ্গে থাকলে ভয়ের কিছু নেই। ঢুকলাম বাড়িতে, তন্ন তন্ন করে খোঁজা হলো বাড়িটা, কেউ নেই, কেউ কোথাও নেই। কথা শেষ করে আমার দিকে তাকালো টিপু, হাসলো। এই হচ্ছে আমার অভিজ্ঞতা মঞ্জু, বিশ্বাস করো, একটি শব্দও আমি বানিয়ে বলিনি, একটি শব্দও মিথ্যে না। সত্যিই সাদা কাপড় পরা এক মহিলা বাঁশঝাড়ে আটকে থাকা বলটা নাবিয়ে আমার হাতে দিয়েছিল। টিপুর কথা শুনে মনে মনে বললাম, আমি তোমার কথা পুরোপুরি বিশ্বাস করি টিপু, মুখে বললাম। তারপর ওই মাঠে আর খেলতে যাও না তোমরা? না, একা একা ওই দিকটায় কেউই যায় না, আশেপাশে জমি যারা চাষ করে তারাও একা যায় না, 2-3 জন একসঙ্গে হয়ে মাঠে যায়। এই যে দিনের বেলা দেখো, তবু এদিকটায় বলতে গেলে লোকজনই নেই, খালি রিক্সা নিয়েও রিক্সাওয়ালারা আসতে চায় না, সওয়ারি থাকলে তবে আসে। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তোমাদের 3 জনকেই একটা প্রশ্ন করি, জমিদার প্রাণগোপাল রায়চৌধুরী তো অনেক জায়গা সম্পত্তি, এলাকার লোকজন সব দখল করেনি? শামীম বলল, সরকার নিয়ে নিয়েছে সব, সরকারের কাছ থেকে লিজ নিয়েছে কেউ কেউ, তারাই চাষ করে। বাড়িটা নেয়নি? বাড়িও নিয়েছিল পুবপাড়ার মদন সাহা, কিন্তু দখল নিতে পারেনি। যখনই ওই বাড়িতে গেছে, বাড়ির ভেতর থেকে 7 জন বিশাল সাইজের লোক নাকি সরকি, বল্লম আর লাঠি নিয়ে তাড়া করেছে। দিনের বেলা? হ্যাঁ, দিনের বেলা, সবার চোখের সামনে।
মদন সাহার বংশই নাকি নির্বংশ হতে চলেছিল ওই বাড়ির কারণে। মদন সাহা এখন আর বেঁচে নেই, তার নাতিরা আছে, ভুলেও তারা ওই বাড়ির দিকে যায় না। আশ্চর্য ব্যাপার তো, শামু বলল। আরেকটা ঘটনা শুনবে? বলো বলো। বাড়ির দক্ষিণ দিকের মাঠে আখ চাষ করেছিল নবু হালদার। আখ বড় হয়েছে, হঠাৎ একদিন দেখে জমিদার বাড়ির লাগোয়া অনেকখানি জায়গা ফাঁকা হয়ে গেছে, আখ নেই। নবু অবাক, আখ কে নিল? ক্ষেত থেকে আখ চুরি হয়েছে এমন ঘটনা তো আগে কখনো ঘটেনি। ফসল চুরির ব্যাপার এই এলাকায় নেই, ছেলেপুলেরা দু চারটে আখ তুলে খায়, সেটা অন্য কথা, কিন্তু এতখানি জায়গার আখ কে তুলে নিয়ে গেল? নবু তার দুই ছেলেকে নিয়ে রাতে গেল আখ ক্ষেত পাহারা দিতে। লম্বা লম্বা আখের আড়ালে লাঠি নিয়ে বসে আছে। সেটা ছিল ফুটফুটে জ্যোৎস্না রাত। হঠাৎ দেখে জমিদার বাড়ি থেকে 7 জন বিশাল তাগড়া জোয়ান বেরিয়ে আসছে, তাদের হাতে চকচকে রামদা। নবু আর তার ছেলেদের ওরা দেখতে পেল না। আগে আখ ক্ষেতের যে দিকটা ফাঁকা হয়েছিল এবার আর সেদিকটা গেল না, অন্য দিক থেকে আখ কাটতে লাগলো তারা। দেখতে দেখতে অনেক আখ কাটলো, সেই আখ বোঝা বেঁধে মাথায় করে বাড়ির ভেতর নিয়ে গেল। দুই ছেলে নিয়ে নবু তখন হতবাক হয়ে আছে। আমরা ততক্ষণ জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি। সকাল 11টার মতো বাজে, রোদে ঝকঝক করছে চারদিক। জমিদার বাড়িতে কৃষ্ণচূড়া, জারুল এসব ফুল ফুটেছে, বুনো ফুলও ফুটেছে ঝোপে ঝাড়ে। হাওয়ায় ফুলের গন্ধ, পাখি ডাকছে, বাঁশঝাড় শনশন করছে। আশেপাশে কোনো লোকজন নেই, ঝিঝি যাচ্ছে সমানে। ভারী নিরিবিলি নির্জন পরিবেশ। দূরের রাস্তায় একটা রিক্সা দেখা যাচ্ছে, সোনাতলা বাজারের দিকে চলেছে। শামীম বলল, আমার বড় কাকার অভিজ্ঞতার কথা বলি। শামু আর টিপু জানে এসব ঘটনা, এখানকার সবাই জানে। এই বাড়ি নিয়ে যত ঘটনা এখানকার লোকের মুখে মুখে সেসব শোনা যায়। ওসব শুনে শুনে এমন ভৌতিক একটা অবস্থা তৈরি হয়েছে বাড়িটা নিয়ে, লোকের ভয় যেন আরও বেড়ে গেছে। দল বেঁধেও কেউ আর আসার সাহস করে না। আজকালকার দিনে এরকম বড় বাড়ি, পুকুর আর বিশাল বিশাল গাছ এভাবে পড়ে থাকে না। কবেই লোকে দখল করে নিত, গাছ কেটে বিক্রি করে দিত। পুকুরে বড় বড় মাছ আছে, ধরে খেয়ে ফেলতো। আবার প্রভাবশালী কেউ দখল করতে হয়তো মাছের চাষ করত, কিন্তু এক্ষেত্রে কেউই সাহস পায় না ওসব করতে। প্রত্যেকেরই ধারণা বাড়িটায় কেউ একজন থাকে, জমিদারের আমল থেকেই আছে। ভূত প্রেতাত্মা যাই বলি, তেমন কেউ। সেজন্য একা কেউ বাড়িতে ঢোকে না। বাড়ি দখল করতে এসে মদন সাহা 7 জোয়ানকে দেখেছিল সরকি বল্লম নিয়ে দিনের আলোয় বাড়ি থেকে বেরোতে। নবু হালদার আর তার 2 ছেলে দেখেছে জ্যোৎস্না রাতে আখ কেটে নিচ্ছে ক্ষেত থেকে। প্রাণের মায়া সবারই আছে, কে মরবে প্রেতাত্মার হাতে? শামু বলল, বড় কাকার অভিজ্ঞতাটা বলো। বলছি, আমার বড় কাকা তখন স্কুলে পড়ে, বোধহয় ক্লাস 8-এ বা 9-এ। বিকেল 4টের দিকে স্কুল থেকে ফিরছেন, তখন সোনাতলা স্কুল হয়নি, রতনপুর হাই স্কুলে গিয়ে পড়তে হতো। যেতে আসতে হতো এই রাস্তা দিয়েই, জমিদার বাড়ির পাশ দিয়ে। তবে একা কেউ এই রাস্তা দিয়ে যেত না, গেলেও দল বেঁধে যেত। বড় কাকা সেদিন একা ফিরছেন, বোধহয় কাউকে সঙ্গে পাননি। যা হোক,
ভয় ভয়ই ফিরছেন, যতটা সম্ভব দ্রুত পা চালিয়ে হাঁটছেন। জমিদার বাড়ি পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ পেছন থেকে নারী কণ্ঠের ডাক, মজিল, ও মজিল। আমার বড় কাকার নাম মজিদ, তার নাম ধরে ডাকছে। কাকা ফিরে তাকিয়েছেন, দেখেন সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছেন বাঁশঝাড় তলায়, মাথায় ঘোমটা, সেই ঘোমটায় মুখ ঢাকা, শুধু চোখ দুটো দেখা যায়। কাকা ফিরে তাকাতেই মহিলা বললেন, বাবা মজিদ, আয় ভেতরে আয়, জমিদার আমাকে বন্দি করে রেখেছে, ঘরে তালা মেরে রেখেছে, তালা ভেঙে আমাকে উদ্ধার কর বাবা। কোথায় তালা, কোথায় ঘর? মহিলা তো দাঁড়িয়ে আছেন বাঁশঝাড় তলায় আর বলছেন জমিদার আমাকে বন্দি করে রেখেছে, তালা ভেঙে আমাকে উদ্ধার কর বাবা। কাকা এমন ভয় পেলেন, প্রাণপণে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরলেন। শামীম থামল। আমি মনে মনে বললাম, সত্য ঘটনা, আমি তার প্রমাণ। মুখে বললাম, এই ধরনের পরিস্থিতির পর নাকি প্রবল জ্বরে আক্রান্ত হয় লোকে, তোমার বড় কাকার জ্বর হয়নি? শামীম হাসল, হয়েছিল, 10-12 দিন নাকি জ্বরে ভুগেছেন। টিপু বলল, এসব ঘটনা যাদের জীবনে ঘটে তারা কেউ কেউ নাকি গলা দিয়ে রক্ত উঠে মারাও যায়। শামু বলল, হ্যাঁ, সবই প্রচলিত ঘটনা। পুরনো জমিদার বাড়ি মানেই হচ্ছে ভূত প্রেতের আড্ডা, প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। আগের জমিদারেরা অনেকেই অত্যাচারী ছিল, নারী নির্যাতন করত, সুন্দরী মেয়েদের ধরে এনে বাড়িতে আটকে রাখত। এই বাড়িতেও তেমন কোনো ঘটনা ঘটে থাকবে, সেই সব মেয়েরা বা মহিলারা কোনো একজনের আত্মা হয়তো এখনো এই বাড়ির মধ্যে রয়ে গেছে, সাদা শাড়ি পরে সে ঘুরে বেড়াচ্ছে। টিপু বলল, আর ওই 7 জোয়ান, তারাও হয়তো প্রেতাত্মা হয়ে বাড়ি পাহারা দিচ্ছে। শামীম বলল, তাহলে কি বাড়ির ভেতর ঢোকা আমাদের ঠিক হবে? আমি হেসে বললাম, তুই ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না, আমরা 4 জন আছি, চলো ঢুকি। আমরা ভেতরে ঢুকলাম। পাঁচিল টাচিল তেমন কিছু আর এখন নেই, ধসে পড়া দালানটা আছে, একটা মাথা উঁচু হয়ে আছে, বাকিটা ইটের ধসে পড়া স্তূপ। সোদা গন্ধ বের হচ্ছে ইট সুরকির, শ্যাওলা জমেছে সেসবের ওপর, আগাছা জমেছে প্রচুর, বট অশ্বত্থের চারা জন্মেছে, বেশ বড় হয়েছে এক একটা। টিয়া পাখি, জালালি, কবুতর বাসা বেঁধেছে কোটরে, ইঁদুর বাদুর বেজি এসবও নিশ্চয় আছে অনেক। পাখির বিষ্ঠা পড়ে আছে এদিক ওদিক, ঝোপঝাড় আগাছা, শুকনো পাতায় ভরে আছে বাড়ি। বিষাক্ত সাপেরও নিশ্চয়ই অভাব নেই, ইঁদুরের লোভে সাপ তো থাকবেই। ঢোকার সময় আমার একটু ভয় ভয় করছিল, কাল রাতের অভিজ্ঞতা পা আড়ষ্ট করে দিচ্ছিল। যদিও শামীমকে সাহস দিয়েছি, সেটা না করে উপায়ও ছিল না, আমি ওদের চেয়ে বয়সে বড়। আশ্চর্য ব্যাপার, বাড়িতে ঢোকার পর ভয়টা হঠাৎ করেই যেন কেটে গেল, কী রকম চনমনে একটা ভাব হলো শরীরে, বেশ ফুর্তি মনে, যেন কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি। এখনই বাড়ি থেকে বেরিয়ে লোকজন অভ্যর্থনা জানাবে। আমার 3 সঙ্গীরও একই অবস্থা, মুখ দেখে মনে হচ্ছে ভয় ডর কিছুই তাদের নেই, বেশ আমোদ ফুর্তি নিয়ে এই বাড়িটায় ঢুকেছে। এই বাড়ি নিয়ে প্রচলিত ভৌতিক ঘটনা ইত্যাদি কিছুই যেন কারো মনে নেই। আমি এক ফাঁকে বেমালুম ভুলে গেলাম কাল রাতের কথা। প্রায় 40 মিনিট বাড়িটায় কাটালাম আমরা। বিশাল বাড়ি, বাগান ভর্তি গাছপালা আর পুকুর,
বাঁশবাগানটা যেন আর ফুরোতেই চায় না। বাঁধানো ঘাটলা এখন আর সেভাবে নেই, ধসে পড়েছে। চারদিক থেকে পুকুরের জলে এসে নেমেছে বেতঝোপ আর অচেনা সবুজ পাতা। জলজ উদ্ভিদও আছে বিস্তর। পুকুরের জল প্রায় দেখাই যায় না। অন্যরা খেয়াল করলো কিনা জানি না, আমি করলাম। ঘাটলার সামনের কিছুটা অংশ পরিষ্কার। অল্প একটুখানি জায়গায় কচুরিপানা বা ওই জাতীয় কিছু নেই, যেন এই জায়গাটা নিয়মিত ব্যবহার করা হয়। গৃহস্থ বাড়ির কচুরিপানা ভর্তি পুকুরের যে অংশ বাড়ির বৌঝিরা ব্যবহার করে, সেই জায়গাটা যেমন হয়, পুকুরের এই জায়গাটা তেমন। কেউ ব্যবহার করে নাকি? দালানের একটা অংশ যেন একটু পরিষ্কার মনে হলো। মেঝেতে ময়লা নেই, যেন কেউ থাকে ওখানটায়। কাল রাতে কি এখানটায় হারিকেন জ্বলছিল? সাদা শাড়ি পরা মহিলা কি এখানটাতেই দাঁড়িয়েছিলেন? শামু একসময় ব্যস্ত গলায় বলল, সবই তো দেখা হলো মঞ্জু, চলো তাহলে ফিরি, চলো। বাড়ি থেকে বেরিয়ে আসছি, নারী কণ্ঠের হালকা একটু হাসির শব্দ যেন আমার কানে এলো। আমি একবার মুখ ফিরিয়ে তাকালাম। শামীম আর টিপু তখন কি নিয়ে কথা বলছে। ওরা বোধহয় খেয়াল করলো না শামু আছে সবার আগে। বেশ দ্রুত হাঁটছে সে, আমাদের আগেই যেন বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে। রাস্তায় এসে শামু কেমন যেন একটা স্বস্তির হাঁপ ছাড়ল। কি হয়েছে রে শামু? হয়েছে কিছু একটা, শামীম বলল। মানে? টিপু বলল, বল কি হয়েছে? আমি আমি তাকে দেখেছি। কাকে দেখেছিস তুই? ওই সাদা শাড়ি পরা তাকে। শামীম বলল, কি বলছিস? কোথায় দেখলি? কখন দেখলি? ওই দালানের ভেতর দেখেছি। যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন এক পলকের জন্য দেখেছি। পরিষ্কার মেঝেটুকুর ওপাশটায় হঠাৎ করেই একটুখানি দেখলাম, চোখের পলক ফেলতেই উধাও হয়ে গেল। এই জন্যেই আমি একটু তাড়াতাড়ি তোদের আগে আগে বেরিয়ে এলাম, ভয় লাগছিল। শামীম বলল, আমি তোর কথা বিশ্বাস করি। তুইও দেখেছিস? না, তা দেখিনি। ওই পরিষ্কার মেঝেটা দেখে আমার মনে হয়েছে ওখানে কেউ থাকে। নয়তো এমন ভাঙাচোরা ধসে পড়া ময়লা নোংরা বাড়ির শুধুমাত্র ওইটুকু অংশ অমন পরিষ্কার থাকবে কেন? থাকার কোনো কারণ নেই। টিপু বলল, আমিও একমত। আমার মনে হয়েছে পুকুরঘাট দেখে ভাঙা ঘাটলা নিশ্চয়ই কেউ ব্যবহার করে, নয়তো পুরো পুকুর কচুরিপানা আর জল ঘাসে ভর্তি, বেত ঝোপে ভর্তি। শুধু ঘাটলার কাজটা অমন পরিষ্কার থাকবে কেন? কেউ ব্যবহার না করলে এমন থাকবার কথা না। এবার কথা বললাম আমি। প্রথমে বললাম কাল রাতের অভিজ্ঞতার কথা। শুনে ওরা তিনজন হতভম্ব হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। কেউ কোনো কথা বলতে পারল না। তারপর বললাম, কিছুক্ষণ আগে পাওয়া নারীকণ্ঠের হাসির শব্দের কথা। এ কথা শুনে ওরা যেন আরও হতভম্ব। কি বলবে বুঝতে পারছে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। বললাম, তোমরা যে যা দেখেছো বা অনুভব করেছো, আমার কাল রাত্রের অভিজ্ঞতা আর হাসির শব্দ শোনা, অথবা এই বাড়ি নিয়ে বহু বহু বছর ধরে যেসব ঘটনা ঘটে আসছে সেসবের অনেকটাই সত্য। এসব হচ্ছে প্রকৃতির অদ্ভুত খেলা, অনন্ত রহস্যময় খেলা। প্রকৃতি এই খেলা দীর্ঘদিন ধরে কোথাও কোথাও চালিয়ে যায়। এই বাড়িতে
এই রহস্যময় খেলা চলতেই থাকবে।